মিডফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীকে এখনো কেন গ্রেপ্তার করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এই ঘটনায় সরকারের প্রচ্ছন্ন মদত আছে কিনা সে প্রশ্নও রাখেন তিনি। আরও বলেন, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না। নির্বাক স্মৃতিচারণ, চোখে অশ্রু, কণ্ঠে ক্ষোভ। গুলশানের এ হোটেল রুম যেন মুহূর্তেই ফিরে যায় ২৪-এর উত্তাল জুলাই আগস্টের দিনগুলোতে। অভ্যুত্থানে ছাত্রদলের শহীদ ও আহতদের পরিবারের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতবিনিময়ের সময় অবতারণা হয় এমন দৃশ্যের। ছাত্রদলের সেক্রেটারি আলোচনায় অংশ নিয়ে নিহত আহত নেতাকর্মীদের স্বজনরা অভিযোগ করেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও অপরাধে জড়িতদের বিচারের মুখোমুখি করা হয়নি। আমার বাবা জানি সুস্থ বিচার বা আমার বাবা জানি নিশ্চয় বিচার বা তার ছাদ থেকে গুলি করে আমার সন্তানকে। জুলাই শহীদদের পাশে দাঁড়াতে না পারা সরকারের চরম ব্যর্থতা উল্লেখ করে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপি মহাসচিব। নির্বাচন নেই বলেই আজকে দেশে যত আপনার এই ঘটনাগুলো ঘটছে, আইন শৃঙ্খলার অবনতি ঘটছে, দুর্নীতি বাড়ছে, দুর্বৃত্তরা সুযোগ নিচ্ছে, কারণ তাদের পেছনে সেই ধরনের জনসমর্থন নেই। কিন্তু একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে নিঃসন্দেহে সেটা অনেক শক্তিশালী গভর্নমেন্ট হবে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের বিষয়ে। বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার। গতকাল যে ঘটনাটি ঘটেছে আমরা খুব আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি। যাকে দেখেছি আমরা স্ক্রিনে, যাকে দেখেছি হত্যা করছে, তাকে কেন সরকার এখন পর্যন্ত অ্যারেস্ট করেনি? আমরা কি তাহলে দলে নেব যে যারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে একটি পরিস্থিতি তৈরি করতে যাচ্ছে সেখানে সরকারের কোনো প্রচ্ছন্ন কোনো প্রশ্রয় আছে? অদৃশ্য শত্রু ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে জানিয়ে সবাইকে সতর্কও করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, অন্যায়কারীরা কোনো দলের হতে পারে না। আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্বের সম্পর্ক রয়েছে। যেহেতু প্রশাসনের মধ্যে বিভিন্ন জায়গায় এখনো বিগত স্বৈরাচারের ভূত লুকিয়ে আছে, কাজেই সেই ভূত এবং বর্তমানে নতুন কোনো ভূত যদি থাকে, তারা কি ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র সম্পর্কে সচেতন সবাইকে হতে হবে। নতুন নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। নন ইস্যুকে ইস্যু তৈরি করে। নির্বাক স্মৃতিচারণ, চোখে অশ্রু, কণ্ঠে ক্ষোভ। হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় এক বছর পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হওয়ার অভিযোগ করেছে ইনকিলাব মঞ্চ। আর এই সুযোগে আওয়ামী লীগ ফিরে আসলে তার দায় সরকার এড়াতে পারবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ইনকিলাব মঞ্চ। সেখানে প্ল্যাটফর্মটির মুখপাত্র সরকার ও বিএনপির কঠোর সমালোচনা করেন। শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনের আগে পুলিশ সংস্কার না করলে আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ সময় বিএনপিকে সতর্ক করে শরীফ ওসমান হাদি বলেন, জুলাইয়ের স্পিরিট ধারণ করে রাজনীতি না করলে তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও করুণ হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র পরিপত্রে সীমাবদ্ধ না রেখে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানান। গত এক বছর আপনারা তো বাংলাদেশের ইতিহাসে সবথেকে সুশীল, সভ্য, মডেস্ট সরকার আপনারা। তো এই সুশীল এনজিওবাদী সরকার থাকা অবস্থায় বাংলাদেশ কিভাবে প্রস্তর যুগে ফিরে গেল? আজকে ঢাকা শহরের মধ্যে এরকম একটা ঘটনা, এই জন্য আমরা বলছি, আপনারা কি জানেন বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়নে, উপজেলায়, জেলায় এরকম প্রতি ঘটনা প্রতিদিন কত ঘটছে? রাজধানীর মিডফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ী ও ছাত্রদল নেতা সোহাগকে হত্যার প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে। রাজধানীর শাহবাগে মশাল মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি মিডফোর্ডে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল। এছাড়া বিক্ষোভ হয়েছে বগুড়া, কুমিল্লা, রংপুর, ঠাকুরগাঁও সহ দেশের বেশ কয়েকটি জেলায়। সোহাগ হত্যার প্রতিবাদে শনিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিল শেষে শহীদ মিনারে সমবেত হন নেতাকর্মীরা। আর হত্যার ঘটনাস্থল মিডফোর্ড হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ সমাবেশ করে বিভিন্ন ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল।
রাজধানীতে আলাদা প্রতিবাদ করেছে জামায়াত ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, খুন চাঁদাবাজি কারা করছে জনগণের কাছে তা পরিষ্কার। জনগণ আওয়ামী লীগকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আপনারা যদি সেই পথ ধরেন, আপনাদের 15 বছর লাগবে না, 15 মাসে কবর রচিত হবে। প্রজন্ম কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, ধর্ষক, খুনিকে, টেন্ডারবাজকে এবং তাদের গডফাদারদেরকে আগামী দিনে নির্বাচিত করবেন না। এদিকে ব্যবসায়ী সোহাগকে নৃশংস হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বগুড়ায় সাধারণ ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে বক্তারা প্রশাসনকে একটি দলের পক্ষে কাজ করছে বলে অভিযোগ তোলেন। বিক্ষোভ হয়েছে কুমিল্লাতেও। ইসলামী যুব আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের পর হয় সমাবেশও। সাভারও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ হয়েছে দেশের প্রত্যেকটি বিভাগীয় শহর ছাড়াও সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাগুরা, নওগাঁ, ঝালকাঠি, যশোর ও গাজীপুর সহ বিভিন্ন জেলায়। ডিবিসি নিউজ ডেস্ক। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলো যে সমর্থন দিয়েছিল তা কাজে লাগানো যায়নি, এমন অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, ব্যক্তি যেন প্রতিষ্ঠানের চেয়ে বড় হয়ে না যায় সেই লক্ষ্যে কাজ করছে কমিশন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আলোচনা সভার আয়োজন করে। কিন্তু আনফরচুনেটলি এ সময় দেশের নানা নৈরাজ্যকর পরিস্থিতির উদাহরণ তুলে ধরে সরকারের কড়া সমালোচনা করেন রাজনীতিবিদরা। গত 9 মাসে আমরা এই সরকারকে দেখলাম কেবলমাত্র একটি ক্ষুদ্র গোষ্ঠীর, তাদের সঙ্গে তাদের কথা মতোই, তাদের ইচ্ছাধীন থেকেই এই রাষ্ট্রটাকে পরিচালিত করে এই রাষ্ট্রটাকে আরো অনেক বেশি দ্বিধাবিভক্ত করা। সরকার কার্যকরীভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কাজে লাগাতে পারেনি, বরঞ্চ ধরনের পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণের জন্য আমরা যেখানে আরও ঐক্য, সংহতি, বোঝাপড়া তৈরি করব, তার পরিবর্তে এখানে বিপরীতটা সংগঠিত হয়েছে। ব্যক্তি যেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বে যেতে না পারে তেমন রাষ্ট্র কাঠামো গঠনের তাগিদ দেন ডক্টর আলী রিয়াজ। যে সংগ্রামে গত 1 বছর আগে রক্তাক্তভাবে সাময়িক সাফল্য লাভ করেছে, তাকে যদি আপনি আমি মিলে প্রাতিষ্ঠানিক কাঠামো না দিতে পারি, তাহলে ভবিষ্যতে ব্যক্তি প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠবে, লোভ লালসা তার দিয়েই অর্থনীতি, রাজনীতি, সমাজ পরিচালিত হবে। দেশে যেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, নিশ্চিত হয় জবাবদিহিতা, সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, জানান আলী রিয়াজ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যের সৃষ্টি হলে চলতি মাসের মধ্যে জাতীয় সনদ প্রণয়নের আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। দুপুরে দিনাজপুরে সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি একথা বলেন। এই মাসের মধ্যে এই জাতীয় সনদ প্রণীত হবে এবং স্বাক্ষরিত হবে, যার মাধ্যমে আমাদের এই স্বৈরাচারের অবসানই শুধু নয়, স্বৈরাচারী ব্যবস্থা যেন ভবিষ্যতে আবার ফিরে না আসতে পারে এবং আমাদের জন্য একটা নূতন বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ যাতে সৃষ্টি হয়, তার পথ সুগম হবে, সেই লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। ভোটারদের মূল্যায়নে পিআর পদ্ধতিকেই সবচেয়ে উপযুক্ত মনে করছে জামায়াত ইসলামী। তবে এই পদ্ধতির সাথে বিএনপি একমত না হওয়ায় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে অভিযোগ করা হয়। আর ইসলামী আন্দোলন বলছে, জুলাই আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে হবে। রাজধানীর সেগুন বাগিচার একটি হোটেলে গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে গোলটেবিল বৈঠক, যেখানে অংশ নিয়ে পিআর পদ্ধতি সহ রাষ্ট্র সংস্কারে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন ইসলামী দলের নেতাকর্মীরা। বর্তমান যে পুরান পদ্ধতি যেটা চলতে আছে, এই পদ্ধতিতে তো ওখানে মাছের ব্যবহার হবে, কালো টাকা, ওখানে শক্তি প্রয়োগ করা হবে। আবার অবশ্যই বলতে হবে, এবারে কোনো বিপদের অবকাশ নাই। জনগণ যদি পিআরের ব্যাপারে একমত হয়, ঐক্যবদ্ধ হয়, আমরা তখন সেদিকে চিন্তা ভাবনা করব। এ সময় আইনজীবী শিশির মনির বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়নে দলগুলোর উচিত আগে থেকে মনোনয়নকারীদের নাম ঘোষণা করা। মডেলটা র্যাঙ্কড লিস্ট পিআর,
আগেই আমরা ঘোষণা করে দিব যে আমরা যদি বিজয়ী হই এই ৩০০ জনকে আমরা এমপি করব। আর এই পদ্ধতির সাথে বিএনপির একমত না হয় সংস্কার পূর্ণ হচ্ছে না বলে সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। যারা পিআরের চাপ দেয়, যারা স্থানীয় সরকারের কথা বলে, তারা আলটিমেটলি ভোট চায় না, ভোট পিছাতে বলে। তা আমরা যদি এর কাউন্টার বলি যে আপনারাই তো ভোট বিলম্বিত করছেন, আপনি একমত হতে পারছেন না বলে সংস্কার পূর্ণাঙ্গ হচ্ছে না। ওইটা পূর্ণাঙ্গ না হলে তো আমরা ইলেকশনে যাব না, এটা তো আমরা বলেছি, উইদাউট রিফর্ম নো ইলেকশন। আর ইসলামী আন্দোলন মনে করে জুলাই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র সংস্কার নিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা নিশ্চিত ও টেকসই করার একমাত্র রক্ষা কবচ পিআর পদ্ধতির নির্বাচন। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে পিআর পদ্ধতির পক্ষে সকলে একসাথে সংগ্রাম করে পিআর পদ্ধতি বাস্তবায়ন করতে চাই। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। নিজ নিজ স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে নতুন টেলিকম নীতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। রাজধানীতে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ আহ্বান জানান। বলেন, দেশ থেকে প্রযুক্তি বৈষম্য দূর করার লক্ষ্যেই নতুন নীতিমালা তৈরি করা হচ্ছে। এ সময় তিনি অভিযোগ করেন, ১৬ বছরের সরকার টেলিকম খাতে ৩৪০০র বেশি লাইসেন্স দিয়ে পুরো খাতকে কুক্ষিগত করে রেখেছে। অপ্রয়োজনীয় লাইসেন্স দিয়ে টেলিকম খাত থেকে বিগত সময়ে শত শত কোটি টাকা লোপাট করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, এসব অর্থ জনগণের পকেট থেকে কাটা হয়েছে। এ সময় বিটিআরসির চেয়ারম্যান আশ্বস্ত করেন, নতুন টেলিকম নীতিমালায় কারো লাইসেন্সই একেবারে বাতিল হচ্ছে না। যেসব লাইসেন্স বন্ধ হবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা রাখা হচ্ছে বলেও আশ্বস্ত করেন তিনি। যে পলিসিটাই আমরা কাম আপ করি না কেন, এটা যেন একটা ন্যাশনাল এফোর্ট হয়। আমরা ভুল করি আর শুদ্ধ করি, সো দ্যাট দিস ইজ এ ন্যাশনাল এফোর্ট। স্টিল দ্যাট ইজ দ্য ইন্টেন্ট। 9 কোটি লোক এখন আমাদের কানেক্টিভিটির বাইরে, 9 কোটি মানুষ, এর মধ্যে 4 থেকে 4.5 কোটি অ্যাডাল্ট। পলিসি কেন করছে, এটা যদি সিঙ্গেল উত্তর হয়, একটা উত্তর হচ্ছে এটা আমাদের একটা জেনারেশনাল ট্রান্সফরমেশন দরকার, এবং এই জেনারেশন ট্রান্সফরমেশনকে অ্যাচিভ করার জন্য এই নতুন পলিসি করছি। আমি যদি সবচেয়ে ভালো পলিসিটাও দিয়ে যাই আমরা, কিন্তু সেটা আপনাদের স্বার্থের জায়গা থেকে যদি আপনারা ছাড় না দেন, তাহলে আসলে দেশ আগাবে না। টানা 2 দিন বৃষ্টি না থাকায় একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকা। ফুলগাজী, পরশুরাম আর ছাগলনাইয়ায় পানি কমছে, তবে ক্ষয়ক্ষতির চিত্র এখনও স্পষ্ট। মুহুরী নদীর বাঁধ ভাঙার যে দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে এসেছে মানুষ, সে ক্ষত মেরামত নয়, স্থায়ী সমাধান চাইলেন ক্ষতিগ্রস্ত লোকজন। টানা 2 দিন আকাশে বৃষ্টি না থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে ফেনীর বন্যা দুর্গত এলাকায়। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার বেশ কয়েকটি গ্রাম থেকে পানি নেমে গেছে। মানুষ ব্যস্ত, ঘর গোছানোয় রোদে দেওয়া হয়েছে ভিজে যাওয়া বিছানা, বালিশ আর আসবাব। নিশ্চিদ্র ছিল যে জনজীবন, এখন আবার শুরু হয়েছে যানবাহন চলাচল, জমে উঠেছে হাট বাজার। রাতের 12টায় হতো বিয়ে বাচ্চা কথা, বাচ্চাদের কথা সন্দেহ ছিল না, 1 মিনিটে গড়তে হাজিরা করে গেছে। আজকে প্রত্যেকটা রাস্তা ক্ষতিগ্রস্ত, প্রত্যেকটা পুকুরের মাছ নিয়ে গেছে, খামারিদের গরু এবং মৎস্য এবং মোরগ সবগুলোই ধ্বংস হয়ে। তবে মুহুরী নদীর ভাঙা বাঁধের কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে সময় লাগবে। ক্ষতিগ্রস্তদের দাবি, দ্রুত বাঁধ মেরামতের পাশাপাশি চাই স্থায়ী সমাধান। টান দিলেন, টান এত দিবেলা খাইলো, কিন্তু ঘরগুলো হেরা তৈরি করতে পারবে না। সরকার থেকে যদি এটা কিছু সহযোগিতা পায়, এটা হলো সর্বোচ্চ উত্তম। এর মধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা। আশ্রয় কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি, কথা বলেন দুর্গতদের সঙ্গে। রোদ উঠেছে, পানি নামছে, তবে ক্ষয়ক্ষতির হিসেব এখনো চলছে। ক্ষতিগ্রস্তদের চাওয়া কেবল আপৎকালীন সুরক্ষা নয়, চাই স্থায়ী সমাধান। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ। বাংলাদেশের মানুষ যাতে গণ অভ্যুত্থানের স্মৃতি ভুলে না যায়, তার জন্য মেট্রো রেলের পিলার সহ বিভিন্ন স্থানে গ্রাফিতি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো রেলের পিলার গ্রাফিতি পরিদর্শনে এসে তিনি কথা বলেন। প্রশাসক জানান, জুলাইয়ের চেতনা উজ্জীবিত রাখতে সিটি কর্পোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। মেট্রো স্টেশনে যতগুলো ফাঁকা জায়গা আছে সেখানে পোস্টার ও ছবি প্রদর্শনী হবে। পাশাপাশি দেশের যে সকল জায়গায় জুলাইয়ে বড় আন্দোলন হয়েছে সেখানে মেমোরি মনিউমেন্ট করা হবে। এছাড়া গণ অভ্যুত্থানে নারীদের অবদানকে তুলে ধরতে উত্তরায় টেরাকোটা ও পাবলিক স্পেসে প্রদর্শনীর আয়োজন করা হবে বলেও জানান তিনি। 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত এই যে ফ্যাসিবাদের যে উত্থান, বাংলাদেশের মানুষ, ছাত্র, শিশু থেকে শুরু করে বৃদ্ধ সিটিজেন যারা আছে, তারা যেন এই ফ্যাসিবাদকে ভুলে না যায়। তার যে ফেসটা, এটা যেন হাঁটলে চললে যেন তার এটা মনে থাকে,
সেই কারণেই এই গ্রাফিটিগুলো করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রিয়েসাস। এক ইমেইলে কর্মীদের তথ্য জানিয়েছেন তিনি। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে মামলা থাকায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে হেলথ পলিসি ওয়াচ। সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে WHOর সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলতি বছরে ভয়াবহ আকার ধারণ করেছে ইসরায়েলি বাহিনীর অভিযান। উচ্ছেদের পাশাপাশি চলছে ধরপাকড় ও নির্বিচারে গুলি। এদিকে শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হয়েছে অন্তত 65 জন। জাতিসংঘ বলছে গেল 6 সপ্তাহে ত্রাণ নিতে এসে নিহত হয়েছে অন্তত 800 ফিলিস্তিনি। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দিনে দিনে বাড়ছে ইসরায়েলি সেনাদের সামরিক অভিযান। নেতানিয়াহু বাহিনীর এ কর্মকাণ্ড পরিণত হয়েছে বাসিন্দাদের উপর অত্যাচার ও নিপীড়নে। তল্লাশি অভিযানের নামে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের। ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে বাসিন্দাদের ঘরবাড়ি। অবরোধ করে রাখা হয়েছে রাস্তাঘাট, বাধা দেয়া হচ্ছে চলাচলে। আমাদের সবাই খালি হাতে বাড়ি ছেড়েছি। সাথে করে কিছু নিয়ে বের হয়ে আসলে ইসরায়েলি সেনারা আমাদের গুলি করবে। শিবিরেও যাওয়া কঠিন হয়ে পড়েছে। কোথায় যাব কিছুই জানি না। অঞ্চলটির কর্তৃপক্ষ বলছে চলতি বছরের সামরিক অভিযানে তুলকারেম, জেনিন ও নাবলুস এ সকল শহর থেকে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় 40,000 বাসিন্দাকে। কোনো কারণ ছাড়াই এখানকার মানুষদের আটক করছেন ইসরায়েলি বাহিনী। এখানকার দুটি শরণার্থী শিবির পুরোপুরি খালি হয়ে পড়েছে। অভিযানের নাম করে তারা নিরীহ বাসিন্দাদের উপর নির্যাতন করছে। এদিকে শনিবার ভোরেও দক্ষিণ ও মধ্য গাজায় হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। বিশেষ করে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা করছে ইসরায়েলি সেনারা। হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘমেয়াদী সংঘাতের অবসানে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হলো। 4 দশক ধরে তুরস্কের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত কুর্দি বিদ্রোহী গোষ্ঠী PKK অবশেষে অস্ত্র সমর্পণ করেছে। এই ঘটনাকে তুরস্কের জন্য জয় বলে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার আনুষ্ঠানিকভাবে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী PKK অস্ত্র সমর্পণ করার পর তুরস্কের জয় হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। জঙ্গিদের নিরস্ত্রীকরণের প্রতি পূর্ণ সমর্থনের আহ্বানও জানিয়েছেন তিনি। 47 yıllık terör belası inşallah শুক্রবার থেকে সন্ত্রাসের ভয়াবহতা অবশেষে অবসানের প্রক্রিয়া শুরু করেছে। গতকাল থেকে তুরস্কে একটি দীর্ঘ, দুঃখজনক, অশ্রুসিক্ত অধ্যায়ের সমাপ্তি হয়েছে। আমাদের ভুলে গেলে চলবে না, আজ একটি নতুন দিন, ইতিহাসে আজ একটি নতুন পৃষ্ঠা খোলা হয়েছে। কুর্দিস্তানে শুক্রবার এক প্রতীকী অস্ত্র ধ্বংস অনুষ্ঠানের মাধ্যমে তুরস্কের বিরুদ্ধে 4 দশকের সশস্ত্র লড়াইয়ের অবসান ঘটালো PKK। সশস্ত্র সংগ্রাম থেকে সরে এসে গণতান্ত্রিক রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেয় এই কুর্দি বিদ্রোহী গোষ্ঠী। শুক্রবার উত্তর ইরাকের সুলাইমানিয়ার একটি গুহায় 30 জন PKK সদস্য তাদের অস্ত্র পুড়িয়ে ফেলেন। এটি মধ্যপ্রাচ্যের দীর্ঘতম সংঘর্ষগুলোর একটি অবসানের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইরাকের উত্তর পশ্চিমে অবস্থিত দুকান শহরের জাসানা গুহায় PKKর জ্যেষ্ঠ নেতা বেসেত জোহাত একটি বিবৃতিতে গোষ্ঠীটির নিরস্ত্রীকরণের সিদ্ধান্তের ঘোষণা করেন। শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রক্রিয়ার সাফল্যের জন্য এই পদক্ষেপ। সদিচ্ছায় আমরা আমাদের অস্ত্র ধ্বংস করেছি। 1984 সাল থেকে PKK তুর্কি রাষ্ট্রের সাথে সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ে। এ সংঘাতে 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। গেল মে মাসে PKKর অন্যতম প্রতিষ্ঠাতা নেতা তুরস্কের জেলে বন্দী আবদুল্লাহ ওসালানের ডাকে সংগঠন ভেঙে দিয়ে অস্ত্র সমর্পণ করা এবং বিচ্ছিন্নতাবাদী লড়াই অবসানের সিদ্ধান্ত নেয় গোষ্ঠীটি। নাহিদা রিন্থি, DBC নিউজ ডেস্ক। বাংলাদেশ দলের ধারাবাহিক ব্যাটিং ব্যর্থতায় কাঠগড়ায় সালাউদ্দিন। একাদশ নির্বাচনী ভূমিকা পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যদিও এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। কঠিন সময়ে বাংলাদেশ দলের পাশে থাকার আহ্বান ফাহিমের।
ব্যাটিং সমস্যায় 3 ফরম্যাটেই ধুঁকছে বাংলাদেশ। ধারাবাহিকতার বড্ড অভাব, জোড়ায় জোড়ায় উইকেট হারানোর রোগ এখনও সারেনি। দেশি কোচ সালাউদ্দিনের অধীনে ব্যাটিংয়ের অবস্থা ভয়াবহ রূপ ধারণ করেছে। আমিরাত পাকিস্তানের পর শ্রীলঙ্কাতেও জাতীয় দলের ব্যর্থতায় প্রশ্ন উঠেছে দেশসেরা কোচের ভূমিকা নিয়ে। সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। গুঞ্জন আছে তার সিদ্ধান্তে খেলানো হয় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20তে 4 জন ওপেনার। একাদশ নির্বাচন, ক্রিকেটাররা কে কোথায় খেলবে তাও নাকি ঠিক করে দেন সালাউদ্দিন। এমনকি আছে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগও। যদিও এসব তথ্য ভিত্তিহীন বলে দাবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের। অধিনায়ক ও হেড কোচের নির্দেশনা মেনেই সাজানো হয় একাদশ। আমাদের কাছে থেকে এরকম কোনো অভিযোগ করেন, এরকম কোনো অভিযোগ ক্রিকেটার ম্যানেজমেন্ট কোনোখান থেকে আসে না। ওখানে ক্যাপ্টেন আছে, ওখানে কোচ আছে, সিলেক্টরের প্রেজেন্স আছে, অন্যান্য কোচরা আছে, ওরা আলাপ করে একটা সিদ্ধান্ত নেয়। টানা সিরিজ হেরে বিপর্যস্ত বাংলাদেশ। শ্রীলঙ্কাতেও কাটেনি হতাশা, ক্রিকেটারদের শরীরী ভাষাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট। দলের কঠিন সময়ে বিসিবি আগলে রাখছে ক্রিকেটারদের। এই ধরনের আলাপ আলোচনা তো এক ধরনের চাপ তৈরি করবে, সেটা না হলেই ভালো। আমি নিশ্চিত যে ওরা চেষ্টা করে যাচ্ছে, ওরা মাঠে কাজ করছে, ভালো মতোই চেষ্টা করে যাচ্ছে। ওদের চেষ্টার উপরেই আমাদেরকে নির্ভর করতে হবে, আমাদের ভরসার জায়গা ওইটাই। পারফরমেন্সে উন্নতি না আসলে শ্রীলঙ্কার পর ঘরের মাঠে পাকিস্তান সিরিজেও বাংলাদেশকে নিয়ে আশাবাদী হওয়া বড্ড কঠিন। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। সিরিজ বাঁচাতে কাল দ্বিতীয় টি-20তে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ডাম্বুলার রানগিরি স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 7:30টায়। ওয়ানডে সিরিজের হারের পর প্রথম টি-20তে ধরাশায়ী হয়ে আত্মবিশ্বাস এখন তলানিতে টাইগারদের। সিরিজ বাঁচাতে দলীয় পারফরমেন্সের দিকে গুরুত্ব দিতে হবে বাংলাদেশের। টপ অর্ডারে তানজিদ তামিম, ইমনরা কিছুটা ভালো করলেও মিডল অর্ডারে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে লিটনরা। এ ম্যাচে একাদশে আসতে পারে কিছু পরিবর্তন। অন্যদিকে মোমেন্টাম ধরে রেখে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চায় লঙ্কানরা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।